নমস্কার। সন্ধ্যের আড্ডার বিশেষ নিবেদন অলৌকিকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আপনাদের জন্য লেখক অনিশ দেবের লেখা মনের মতো বউ। আজকের গল্পে আওয়াজ দেওয়ার জন্য ঈশানীকে অসংখ্য ধন্যবাদ। শুরু হতে চলেছে আজকের গল্প। পাওয়া ভারী মুশকিল, পান চিবোতে চিবোতে মন্তব্য করলেন বরেন মল্লিক। কেন? মনের মতো বউ পাওয়া দুষ্কর কেন? চায়ের কাপে লম্বা চুমুক দিয়ে জানতে চাইলেন প্রিয়নাথ। সুপ্রকাশ পালিতের বৈঠকখানায় বসে কথা হচ্ছিল। সময়টা চৈত্র মাস। সামনের বৈশাখ মাসে বরেন মল্লিক তার বড় ছেলের বিয়ে দেওয়ার কথা ভাবছেন। তাই রোজই আনন্দবাজারে পাত্রপাত্রীর বিজ্ঞাপনের পাতায় হুমড়ি খেয়ে পাত্রী খুঁজছেন। আর চেনা জানা লোকজনকে একটি ফর্সা সুন্দরী গ্র্যাজুয়েট গৃহকর্মে নিপুণা বছর 23-24 সম্পন্ন ঘরের সুপাত্রী খোঁজ করার জন্য বলছেন। বরেন মল্লিক আড়মোড়া ভেঙে হাতের পিঠ দিয়ে গলার ঘাম মুছে বললেন, তো 1 মাস ধরে হন্যে হয় খুঁজছি, মনের মতো বউ পেলাম কই। বৃদ্ধ জগৎ শ্রীমানি খিকখিক করে হেসে উঠলেন, বললেন, বাবা বলেন, তুমি বউ খুঁজছো না বৌমা খুঁজছো? এ কথায় গম্ভীর প্রকৃতির সুপ্রকাশ পালিত হেসে ফেললেন। বললেন, না না জগৎবাবু, বরেন বাবু বৌমা খুঁজছেন, বউ নয়, তাই তো বরেন বাবু। প্রশ্নটার ভেতরে একটা চাপা ঠাট্টা ছিল। বরেন মল্লিক সেটা সহজেই টের পেলেন। খানিকটা উত্তেজিত হয়ে হাত নেড়ে জবাব দিলেন, আমি রাজা নবকৃষ্ণ স্ট্রিটে থাকি, রাজা নবকেষ্ট নয়। দুটো বউ খোঁজার আমার মুরট কোথায়? আমি বলছি ইন জেনারেল, মনের মতো বউ খুঁজে পাওয়া দুষ্কর, সে নিজের বউই হোক বা ছেলের বউই হোক। ভূতনাথ মানে প্রিয়নাথ বললেন, আপনার যা চাহিদা তাতে হয়তো সুপাত্রী খুঁজে পেতে আপনাকে অনেক কাঠখড় পোড়াতে হবে। তবে এটা জেনে রাখুন, কেউ নিখুঁত নয়। সংসার করার সময় খুঁতগুলোকে মানিয়ে নিতে হয়। আপনি নিজে সংসারী না হয় সংসারের অনেক সিক্রেট খবর রাখেন দেখছি। ভূতনাথ খোঁচাটা গায়ে না মেখে বললেন, একটা কথা আপনাকে জানিয়ে দিই মল্লিক মশাই, মনে মনে কারো যদি নিখুঁত মনের মতো বউয়ের চাহিদা থাকে, তাহলে তার কপালের অনেক দুঃখ আছে। কেন কেন হঠাৎ এই কথা বলছেন কেন? সুপ্রকাশ পালিতের চোখে কৌতূহল ফুটে উঠল। চায়ের পালা শেষ করে একটা সিগারেট ধরালেন প্রিয়নাথ। একটু সময় নিয়ে ধীরে ধীরে বললেন, আপনাদের বিয়ের ব্যাপার নিয়ে কথা হচ্ছিল, ভালো ব্যাপার। আর আমি যা বলবো সেটা কিন্তু ভালো নয়। এমনিতেই তো আমার আবার বদনাম আছে, যে কোনো আলোচনাতেই আমি ভূত প্রেত অলৌকিক এইসব ব্যাপার টেনে আনি। আসলে আমি যা নিয়ে পড়াশোনা করেছি সেই সিলেবাসে শুধু এগুলোই ছিল। আর যে ঘটনার কথা বলবো ভাবছি, তার মধ্যে আপনাদের অপছন্দের ওই সব ব্যাপার রয়েছে। ভূতনাথের কথায় সবাই যেন চুপচাপ হয়ে গেল। মাথার ওপরে কাঠের ব্লেডওয়ালা একটা সিলিং পাখা যথাসাধ্য জোরে ঘুরছিল। শুধু তারই ক্যাঁচকোচ শব্দ শোনা গেল। প্রিয়নাথের সিগারেটের ধোঁয়া পাখার বাতাসে ঘূর্ণিপাকে এলোমেলো ছোপ লাগিয়ে চলল। জগৎ শ্রীমানি শব্দ করে শ্বাস টানলেন। বরেন মল্লিক পান চিবানো আপাতত বন্ধ রাখলেন, আর সুপ্রকাশ পালিত অপেক্ষা করছিলেন। ভূতনাথের কাহিনী তার কাছে মদের নেশার মতো। বরেন মল্লিক ইতস্তত করে জানতে চাইলেন, ব্যাপারটা কি বউ নিয়ে? বউ নিয়ে নয়, মনের মতো বউ নিয়ে। আবার সিগারেটে টান দিলেন। জগৎ শ্রীমণির মুখ থেকে মজা মিলিয়ে গিয়েছিল। বেশ সিরিয়াস গলায় তিনি বললেন, ব্যাপারটা কি আমরা শুনতে পারি? বলেন, তোমার নিশ্চয়ই গল্প শোনার ব্যাপারে কোনো ছুটি পাইনি। অন্য সবাই যখন চাইছেন তখন অরাজি হওয়ার কোনো মানে হয় না। মুখে অনেকটা এইরকম ভাব ফুটিয়ে বরেন মল্লিক বললেন, না না, আপত্তির কি আছে?
প্রিয়নাথ সিগারেটে শেষ টান দিয়ে টুকরোটা অ্যাসট্রেতে গুঁজে দিলেন। তারপর চোখের চশমাটা সামান্য ঠিক করে ছোট্ট করে কাশলেন এবং বলতে শুরু করলেন, ভদ্রলোকের নাম ধরা যাক বিধানপতিবাবু। পদবি নিয়ে আর মাথা ঘামাচ্ছি না। ওর সঙ্গে যখন আমার দেখা হয় তখন একটা অদ্ভুত ব্যাপার আমার নজরে পড়ে। ওর চোখের পাতা দুটো একসঙ্গে ওঠানামা করে না, নিজের খুশি মতো চোখের পাতা দুটো পড়ে। অর্থাৎ অর্থাৎ আমাদের চোখের পাতা জোড়া যেমন সবসময় একসঙ্গে একই ছন্দে পড়ে, ওরটা একেবারেই তেমন নয়। আমাদের ক্ষেত্রে ব্যাপারটা সিঙ্ক্রোনাস, আর ওর বেলায় অসিঙ্ক্রোনাস। ওর জীবনে একটা বাজে দুর্ঘটনা ঘটেছিল, তারপর থেকেই ওর চোখের ব্যাপারটা ওরকম হয়ে গেছে। প্রথম ডাক্তার দেখিয়ে চেষ্টা চরিত্র করেছিল, পরে শরীরের ওই খুঁতটুকু মেনে নিয়েছিল। একটু থেমে ভূতনাথ বললেন, অবশ্য মানতে ওর বেশ কষ্ট হয়েছে, কারণ বিধানপতিবাবু এমনিতে আগাপাস্তলা নিখুঁত মানুষ, অন্তত উনি তাই মনে করতেন। উনিও মনের মতো বউ চেয়েছিলেন। একটা দীর্ঘশ্বাস ফেললেন প্রিয়নাথ জোয়ারদার ওরফে ভূতনাথ। বিধানপতিবাবুর চায়ের চুমুক দিয়ে মুখটা বিকৃত করে ফেললেন। বিরক্তির একটা শব্দ করে বিচ্ছিরিভাবে চিচিয়ে বললেন, চায় কেউ এত চিনি দেয়? চিনি তো বাজে খরচ হলো, চাটাও মুখে দেওয়া গেল না। এবার ডায়াবেটিস হলে খরচের ফর্দ আরো লম্বা হবে। এত বছর ধরে চা করছো, চিনির আন্দাজটাও ঠিক করতে পারছো না। কথাগুলো এতটা চিচিয়ে না বললেও চলত, কারণ বিধানবাবুর স্ত্রী শ্রী রাধা ডাইনিং স্পেস লাগোয়া রান্নাঘরে তখন রান্না চেপে গিয়েছেন। শ্রীরাধা কোনো জবাব দিলেন না। গত 7 বছরের অভিজ্ঞতায় শ্রীরাধা জেনে গেছেন, স্বামীর এই ধরনের অভিযোগের সাফাই দিতে গেলে ওর বিরক্তি বেড়ে যায়, ব্যাপারটা আরো খারাপ দিকে করায়। তাই ছোট্ট করে জবাব দিলেন, অখেয়ালে ভুল হয়ে গেছে। বিধানবাবু আরো কিছু চাপা গলায় গজর গজর করলেন। মনে হলো ব্যাপারটা আরো খানিক গড়ালে তিনি তৃপ্তি পেতেন। চা খেতে খেতে টিভি দেখছিলেন বিধানপতি। এমন সময় টেলিফোন বেজে উঠল। চায়ের কাপে লম্বা চুমুক দিয়ে চেয়ার ছেড়ে উঠে পড়লেন। টিভির দিকে চোখ রেখেই হাত বাড়ালেন কর্ডলেস ফোনের কালো হাতলটার দিকে, এবং সঙ্গে সঙ্গে থমকে গেলেন। এ কি, টেলিফোনের কভারটা এরকম উল্টো পাল্টা করে কে রাখলো? শ্রী রাধা রান্না ছেড়ে প্রায় ব্যস্ত পায়ে চলে এলেন ডাইনিং স্পেসে। কেন, কি হয়েছে? কি আবার হবে? সাজিয়ে উঠলেন বিধানপতি। কভারটা কিভাবে রাখা আছে দেখেছো? ফোন তখনও এক নাগারে বেজে চলছে। শ্রী রাধা নরম গলায় বললেন, এখনই ওটা ঠিক করে দিচ্ছি, তুমি আগে ফোনটা ধরো। বিধানবাবু ফোন তুলে হ্যালো করলেন। ওর অফিসের বন্ধু সুজন ফোন করেছে। তিনি টেলিফোনে হেসে হেসে কথা বলতে লাগলেন। অসুবিধে হওয়াতে টিভির রিমোটটা ডাইনিং টেবিল থেকে তুলে নিয়ে টিভির ভলিউম কমিয়ে দিলেন। তারপর কর্ডলেস ফোনের হাতলটা নিয়ে চেয়ারে এসে বসলেন। চায়ের কাপে চুমুক দিতে দিতে টেলিফোনে কথা চালিয়ে গেলেন। শ্রী রাধা রান্নাঘরে ঢুকে পড়লেন। রান্না করতে করতে নিজের কপালের কথা ভাবছিলেন। শ্রী রাধার স্বামীকে দেখে অনেকেই ওকে হিংসে করে, কারণ বিধানপতির চেহারা সত্যি সুপুরুষের মতো। টকটকে ফর্সা গায়ের রং, সুঠাম স্বাস্থ্য, সুন্দর নাক, মুখ, চোখ। বয়স 42 হলেও দেখে মনে হয় 35 ছন্নি। বিধানবাবু কোনো কাজের ভার নিলে সেটা নিখুঁতভাবে শেষ করে। কথা দিয়ে কথা রাখতে ভালোবাসেন। সময় ও নিয়ম মেনে চলাফেরা করা ওর আদর্শ। বিয়ের সময় বিধানপতির সবকিছু ভালো লেগেছিল শ্রীরাধা, কিন্তু তারপর ধীরে ধীরে জানতে পেরেছেন ওর 24 ঘন্টা অভিযোগের স্বভাব। আর খুঁটিয়ে জরিপ করে দেখতে পেয়েছেন ওর ফর্সা কপালে 3টে বিরক্তির ভাঁজ। এমনিতে দোষটা খুব মারাত্মক নয়, কিন্তু শ্রীরাধা যেন মাঝে মাঝে হাঁপিয়ে ওঠেন। ওর দম বন্ধ হয়ে আসে, শরীরটা হাঁসফাঁস করতে থাকে। ইদানিং শ্রীরাধার ব্লাড প্রেশারেরও খুব মাথাছাড়া দিয়েছে। প্রথমবার স্বামীকে যখন হাই প্রেশারের ব্যাপারটা আঁচ করার কথা বলেন, তখন যথেষ্ট যত্ন করে তার মেডিকেল চেক আপের জন্য নিয়ে গিয়েছিলেন বিধানপতি। তবে পথে যেতে যেতে ওকে আলতো গলায় বলেছেন, তোমার ফ্যামিলিতে নিশ্চয়ই হাই প্রেশারের ধাত আছে।
তোমারটাও হয়তো বিয়ের আগে থেকেই ছিল। মাথায় আগুন চলে গিয়েছিল, কিন্তু শ্রীরাধা কোনো জবাব দেন। রাস্তার মাঝে বিশ্রী তর্কে ঢুকে পড়তে ওর মন চাইছিল না। এরকম ছোট ছোট ঘটনার চাপে শ্রীরাধা দিনকে দিন যেন কাহিল হয়ে পড়েছেন। মাথাটা সবসময় কেমন পাগল পাগল লাগে। এই তো একটু আগেই যে মানুষটা চায়ে চিনি আর টেলিফোনের কভার নিয়ে অমন বিচ্ছিরিভাবে অভিযোগ করলো, এখন সেই মানুষটাই টেলিফোনে দিব্যি হেসে হেসে কথা বলছে। মানসিক চাপে অবসন্ন হয়ে কখনো কখনো আত্মহত্যার কথাও ভেবেছেন শ্রীরাধা। কিন্তু তখনই ওর মায়ের মুখটা ভেসে উঠেছে চোখের সামনে, তার পাশে অসহায় ছোট বোনের মুখ। শ্রীরাধা আর এগোতে পারেননি। একদিন রাতে তর্ক অনেকটা এগিয়েছিল, কারণ শ্রীরাধা ওর মা হতে না পারা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। এই একটা ব্যাপারে বিধানপতি কখনো কোনো অভিযোগ করেননি। শ্রীরাধার ডাক্তারি পরীক্ষার কোনো জেদ ধরেননি, কারণ তিনি বোধহয় ভেতরে ভেতরে জানতেন গোলমালটা কোথায় হতে পারে। তাই তীব্র কোণঠাসা হয়ে পড়লে শ্রীরাধা কখনো কখনো এই অস্বস্তিকর প্রসঙ্গ তুলে বিধানপতিকে খোঁটা দিতে চাইতেন। এইরকম টালমাটাল দিন যাপনের মাঝে একদিন দেওয়ালে মাথা ঠুকে কাঁদতে কাঁদতে শ্রীরাধা বললেন, তোমার এই নিত্যদিনের অভিযোগের ঠেলায় কোন দিন অফিস থেকে ফিরে দেখবে আমি গলায় দড়ি দিয়ে ঝুলে আছি। উত্তরে বিধানপতি ঠান্ডা গলায় বলেছেন, আলমারির ওপরে রাখা আমার ওই নাইলনের দড়ির বান্ডিল যেন হাত দিও না, আর সিলিং ফ্যানের সঙ্গে দড়ি বেঁধে ঝুলে পড়ো না, পাখার ব্লেড ড্যামেজ হয়ে যেতে পারে। তারপর তো আবার থানা পুলিশের ঝঞ্ঝাটে 2-4 দিন অফিস কামাই হবে, যাচ্ছে তাই। স্বামীর এই নির্লিপ্ত উত্তরে শ্রীরাধা খুব ধাক্কা খেয়েছে। তর্ক থামিয়ে একেবারে চুপ করে গিয়েছে। বিধানপতির অভিযোগের স্রোত অবিরাম চলতে থাকলো। সোয়েটারটা 3 দিন ধরে কাচা হচ্ছে না কেন? জুতোর কালি জায়গা মতো নেই কেন? বাথরুমের কল ঠিক মতো বন্ধ করা হয়নি কেন? সর্ষের তেল তাড়াতাড়ি ফুরিয়ে গেল কেন? ইস্ত্রির তারটা ঠিক মতো গুছিয়ে রাখা হয়নি কেন? ফ্রিজের গায়ে ওই দাঁতটা কোথা থেকে এলো? ওর খুদ ধরার আর শেষ নেই। খুদ তো তোমারও আছে, আমি বললেই তুমি সেটা সারিয়ে ফেলতে পারবে? আমার হলো কিন্তু আমি চেষ্টা করলেই সারাতে পারি। শেষের শব্দটার মধ্যে এমন তীব্র এক তাচ্ছিল্য আর ঘৃণা মেশানো ছিল যে বিধানপতি স্তম্ভিত হয়ে গেলেন। কয়েক সেকেন্ড কোনো জবাব দিতে পারলেন না। তারপর কোনো রকমে থাতিয়ে থাতিয়ে বললেন, আমার ডিফেক্টের ব্যাপারটা তো এখনো মেডিকেল কনফার্মড হয়নি, তাছাড়া এই ডিফেক্ট কি বাইরে থেকে দেখা যায়? শ্রীরাধা উত্তরে বিধানপতির কানে গরম শীষ ঢেলে দিলেন। মুখে আনা যায় না এমন নোংরা ভাষায় জবাব দিলেন স্বামীকে। তারপর হাঁপাতে হাঁপাতে বললেন, গোপন খুদ হলেই তার 7 গুণ মাপ। বিধানপতি এই অপমান ভুললেন না। তাই পরদিন থেকে স্ত্রীকে কথায় কথায় অভিযোগ আর অপমানে ক্ষতবিক্ষত করতে লাগলেন। শ্রীরাধার মনে হলো ও শরীরের তগতগে ঘায়ের ভেতরে গরম লোহার শিক গুঁজি দিয়ে কেউ যেন খুঁচিয়ে খুঁচিয়ে কিছু খুঁজছে। যন্ত্রণায় যন্ত্রণায় তিনি পাগল হয়ে গেলেন। যা নয় তাই করতে মন চাইল বারবার। মায়ের মুখ, ছোট বোনের মুখ মুছে দিতে চাইল চোখের সামনে থেকে। একদিন সন্ধ্যের আগে অফিস থেকে ফিরে বারবার কলিং বেল বাজিয়েও বিধানপতি শ্রীরাধার কোনো সাড়া পেলেন না। তখন পকেট থেকে চাবি বের করে সদর দরজার নাইট ল্যাচটা গুঁজে মোচড় দিলেন। দরজা তাও খুলল না। বিধানবাবু বেশ অবাক হয়ে গেলেন, কারণ শ্রীরাধা এই সময় কখনো বাইরে যায় না। দরজায় আবার ধাক্কা দিলেন, তবু দরজা খুলল না। যখন বিধানবাবু ভাবছেন দরজা ভাঙার জন্য লোকজন ডাকবেন কিনা, ঠিক তখনই ভেতর থেকে কেউ দরজা খুলে দিল। শ্রীরাধাকে দেখতে পেলেন বিধানপতি, কিন্তু শ্রীরাধা কোনো কথা না বলে ঘুরে চলে গেল বাড়ির ভেতর থেকে। ভেতরে ঢুকে দরজা বন্ধ করে ছিটকিনি এঁটে দিলেন বিধানবাবু। তারপর শ্রীরাধার ওপরে বিরক্ত হয়ে শোয়ার ঘরে চলে গেলেন।
অফিসের জামা কাপড় ছাড়তে শুরু করলেন। সেখান থেকেই রান্নার আওয়াজ শুনতে পেলেন তিনি। শুনে একটু অবাক হলেন, এত তাড়াতাড়ি তো রান্না শুরু করেন না শ্রীরাধা। ডাইনিং স্পেসে বেসিনে হাত মুখ ধুতে এসে বিধানপতি দেখলেন ডাইনিং টেবিলে ধোয়া ওঠা গরম চা আর তার পাশেই প্লেটে দুটো বিস্কুট। এটা ঠিকই তিনি অফিস থেকে ফিরে এসে রোজ চা বিস্কুট খান, কিন্তু চোখের পলকে চা তৈরি হলো কেমন করে? হাত মুখ ধুয়ে রান্নাঘরে উঁকি মেরে তিনি সে কথাই জিজ্ঞেস করলেন শ্রীরাধাকে। শ্রীরাধা একটা গোলাপি শাড়ি পরে রান্না করছিলেন। স্বামীর কথায় ফিরে তাকালেন না, শুধু অস্পষ্টভাবে বললেন, তৈরি যখন হয়ে গেছে তখন খেয়ে নাও। বিধানপতি আন্দাজ করলেন কোনো কারণে শ্রীরাধা রেগে আছেন, তাই কথা না বাড়িয়ে চা খেতে বসে গেলেন। চায়ের কাপে 2-4 চুমুক দেওয়ার পরেই হঠাৎ ওর মনে হলো কলতলায় কাপড় কাচার শব্দ হচ্ছে। এ বাড়িতে কোনো কাজের লোক নেই, শ্রীরাধা রান্নাঘরে রান্না নিয়ে ব্যস্ত, তাহলে কাপড় কাচ্ছে কে? চায়ের কাপ ফেলে রেখে উঠে পড়লেন বিধানবাবু। ভুরু কুচকে এগোলেন কলতলার দিকে। সেখানে গিয়ে অবাক হয়ে দেখলেন একটা আকাশি শাড়ি পরে শ্রীরাধার স্বামীর জন্য জামা কাপড় কাচ্ছেন। বিধানবাবু অবাক হয়ে বলে উঠলেন, কি ব্যাপার, তুমি না এক্ষুনি গোলাপি শাড়ি পরে রান্না করছিলে? কলতলার মেঝেতে উবু হয়ে বসে শ্রীরাধা কাপড় কাচ্ছিলেন। ঘাড় কাত করে তাকালেন স্বামীর দিকে, হেসে বললেন, রান্না তো এখনো করছি। বিধানপতি কেমন যেন বিমূঢ়ভাবে ছুটে এলেন ডাইনিং স্পেসে। রান্নাঘরে উঁকি মারতে সাহস পেলেন না, কিন্তু শুনতে পেলেন কড়াই ও খুন্তি নাড়ছিল কেউ। কি করবে ভাবছেন, ঠিক তখনই বিধানবাবু দোতলার ছাদে পায়ের শব্দ শুনতে পেলেন। ছাদে কেউ হেঁটে বেড়াচ্ছে, কিন্তু তাতে এত জোরে জোরে শব্দ হচ্ছে কেন? পাগলের মতো ছাদে ছুটে গেলেন বিধানপতি। গিয়ে যা দেখলেন তাকে কোনো কিছু দিয়েই ব্যাখ্যা করা যায় না। শ্রীরাধা ভেজা জামা কাপড় তারে ছড়িয়ে ক্লিপ আঁটছে, পরনে একটা সবুজ ছাপা শাড়ি। হতবাক বিধানপতি বউকে জিজ্ঞেস করলেন, এর মধ্যেই তোমার কাচাকুচি হয়ে গেল? শাড়িটা বা বদলে নিলে কখন? স্বামীর দিকে চেয়ে হাসলেন শ্রীরাধা। আকাশি শাড়ি পরে কাপড় তো এখনো কাচ্ছি। তোমাকে খুশি করতে হলে একটা নয় 4-4টে শ্রীরাধা দরকার। কি সব বলছো তুমি? 4টে শ্রীরাধা দরকার? তার মানে এসব কি ব্যাপার? আমি তো কিছুই বুঝতে পারছি না। উত্তরে 3 নম্বর শ্রীরাধা হাসলেন, বললেন, 4 নম্বর শ্রীরাধা ছাদের ওই কোণের দিকটায় আছে, ওকে দেখলেই সব বুঝতে পারবে। তৃতীয় শ্রীরাধার কথা মতো ছাদের কোণের দিকটায় এগিয়ে গেলেন বিধানপতি। সেখানে চতুর্থ শ্রীরাধাকে দেখতে পেলেন। ওকে দেখা মাত্রই সব কিছু স্পষ্ট হয়ে গেল। এই শ্রীরাধার দেহটা অগোছালোভাবে পড়ে রয়েছে, গলার নলি ফাঁক হয়ে সেখানে রক্ত জমাট বেঁধে রয়েছে। একটা মাছি উড়ে বেড়াচ্ছে। ওর পরনে হালকা হলুদ শাড়িতে রক্তের বিশ্রী ছোপ, অথচ ছাদে কোথাও রক্ত নেই, কারণ মৃতদেহের চারপাশটা কেউ সুন্দর করে ধুয়ে মুছে সাফ করে দিয়েছে। সুতরাং অভিযোগ করার মতো কিছুই পেলেন না বিধানপতি। হঠাৎ শ্রীরাধার মৃতদেহ চোখ খুলে তাকালো বিধানবাবুর দিকে, ফ্যাকাশে ঠোঁট ফাঁক করে কথা বলল, ছুরিটা ধুয়ে মুছে আলমারিতে আগের মতো সাজিয়ে রেখে দিয়ে এসেছি। আলমারির চাবিটা আমার কোমরে গোজা আছে। বিধানপতি একটা ভয়ঙ্কর চিৎকার করে জ্ঞান হারিয়ে পড়ে গেলেন। তখন সন্ধ্যের আধার গুড়ি মেরে নেমে এসেছিল। বাতাস যেন হঠাৎই থমকে দাঁড়িয়ে পড়েছিল। আশেপাশের গাছগাছালির একটা পাতাও নড়ছিল না। আর তৃতীয় শ্রীরাধা তখনও কাপড় শুকোতে দিচ্ছিলেন। প্রিয়নাথ থামলেন। ঘরে কোনো কথা নেই। আড্ডার পরিবেশ কেমন যেন নষ্ট হয়ে গেছে। প্রায় ফিসফিস গলায় সুপ্রকাশ পালিত জিজ্ঞেস করলেন, তারপর কি হলো? বিষণ্ণ হাসলেন প্রিয়নাথ।
মাথা নিচু করে আঙুলের নখ খুঁটলেন কয়েকবার, তারপর সামান্য কেসে বললেন, শ্রীরাধার মৃত্যুর তদন্ত করতে পুলিশ এসেছিল। তারা বিধানপতিকে জেরা করে করে একেবারে চেরবার করে দিল। পুলিশের বক্তব্য খুব পরিষ্কার ছিল, শ্রীরাধা মোটেই আত্মহত্যা করেননি, কারণ এইভাবে গলা কেটে দুভাগ করার পর কেউ 1 মিনিটও বেঁচে থাকতে পারে না। তাছাড়া সুইসাইডের অস্ত্রটা তো বডির কাছেই পড়েছিল, ওটা তো আর ডানা মেলে আলমারিতে ঢুকে পড়তে যাবে না। তার উপর ছাদের রক্ত কে ধুয়ে মুছে সাফ করলো? ছুরিটাই বা কে ধুয়ে রাখলো? আলমারিতে চাবি দিয়ে সেই চাবি শ্রীরাধার কোমরেই বা কে গুজে রাখলো? বিধানবাবু পুলিশকে পুরো ঘটনাটাই জানিয়েছিলেন, কিন্তু স্বাভাবিক কারণেই পুলিশ ওর কথা বিশ্বাস করতে পারেনি। বাড়িতে ওরা স্বামী স্ত্রী ছাড়া আর কেউ ছিল না। তাহলে তৃতীয় কোনো মানুষ শ্রীরাধাকে এইরকম রহস্যময়ভাবে খুন করে চম্পট দিয়েছে, এ কথা কিছুতেই বিশ্বাস করা যায় না। কিন্তু শেষ পর্যন্ত বিধানবাবুকে ছেড়ে দিল দুটো কারণে। 1, সারা বাড়িতে তন্ন তন্ন করে খুঁজেও বিধানবাবুর কোনো রক্তমাখা জামা কাপড় পাওয়া যায়নি। 2, ঘটনার দিন রাত 9টা নাগাদ পাড়ার লোকজন যখন দরজা ভেঙে বিধানবাবুর বাড়িতে ঢোকে, তখন তিনি ছাদে মৃতদেহর কাছে অজ্ঞান হয়ে পড়েছিলেন। তাই শেষ পর্যন্ত পুলিশ কেসটাকে আনসলভড হেডিং দিয়ে ফাইল বন্ধ করে দেয়। এই দুর্ঘটনার পর থেকে বিধানপতিবাবুর মাথাটা একটু আধটু গোলমেলে হয়ে যায়, আর চোখের পাতা ওঠা পড়া ওরকম এলোমেলো হয়ে যায়। ওর এই খুঁতটা কিন্তু আর গোপন নয়, বরং সবসময় সকলের চোখে পড়ে। বহু ডাক্তার এই খুঁত সারানোর চেষ্টা করে শেষ পর্যন্ত হাল ছেড়ে দিয়েছে। বিধানপতি মনে করেন এটা শ্রীরাধার অভিশাপ। প্রিয়নাথ একটু থামতেই বরেন মল্লিক প্রশ্ন করলেন, আর বাকি 3 জন শ্রীরাধার কি হলো? প্রিয়নাথ সঙ্গে সঙ্গে কোনো জবাব না দিয়ে একটা সিগারেট ধরালেন, তারপর এক মুখ ধোঁয়া ছেড়ে রহস্যময়ভাবে হেসে বললেন, আমি কি জানি, আপনারাই বলুন।